আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বিবি আয়েশা, সহকারী শিক্ষক, সালেহ সরকারি পাইলট হাই স্কুল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের চারুপাঠ বই নিয়ে বসো। শিক্ষার্থীরা, তোমাদের চারুপাঠ বইয়ের 4টা অধ্যায়ে বিশেষ করে গদ্যাংশ থেকে 2টি এবং পদ্যাংশ তো 2টি উপর গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে। আমরা সেই বিষয়গুলির উপর তোলফাড় অমর একুশে গল্পটি নিয়ে গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা অমর একুশে প্রবন্ধের বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। তোমরা তোমাদের বই নিয়ে বসো। প্রিয় শিক্ষার্থীরা, অমর একুশে প্রবন্ধটিতে ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের অবদান এর কথা তুলে ধরা হয়েছে। তোমরা গত ক্লাসে দেখেছ অমর একুশে প্রবন্ধটি লিখেছিলেন রফিকুল ইসলাম। আমরা গত ক্লাসে রফিকুল ইসলামের পরিচিতি সম্পর্কে জেনেছিলাম এবং এই প্রবন্ধটির শব্দের অর্থগুলো আমরা জেনেছিলাম এবং প্রথম অধ্যাংশ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বাঙালির ইতিহাসে অমর একুশে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহীদদের অবদান। বাঙালি জাতি ভাষার জন্য যুদ্ধ করে ভাষা স্বাধীনতা অর্জন করে। সেই অমর একুশের প্রবন্ধের ঘটনা 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। ফলে বাংলা ভাষাভাষী ছাত্র সমাজের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল। সর্বদলীয় কর্ম পরিষদ ও বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র জনতা ভাষার জন্য আন্দোলন শুরু করে। 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয় এবং সেখানে শেখ মুজিবুর রহমান তখন কারাগারে বন্দী ছিলেন। 20শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে আর 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত হয়। তারপর আমরা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে এই পর্যন্ত পড়েছিলাম। তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার অতিক্রম করে। সিংহদ্বার শব্দের অর্থ পড়েছিলাম আমরা। সিংহদ্বার শব্দের অর্থ হলো মূল দরজা বা প্রবেশপথ। সিংহদ্বার অতিক্রম করে এবং 144 ধারা ভঙ্গ করে গ্রেপ্তার বরণ করতে থাকে। কিন্তু পুলিশ হঠাৎ কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে এবং বেপরোয়া কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করতে শুরু করে। ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্ববিদ্যালয়, কলাভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিষদ ভবন এলাকায় সমস্ত দুপুর ও অপরাহ্ন জুড়ে শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ চলতে থাকে। বহু ছাত্রছাত্রী জনতা আহত হয়। ওদিকে 3টার সময় পরিষদের অধিবেশন শুরু হবার কথা। ছাত্রছাত্রীরা পুলিশি জুলুমের প্রতিবাদ জানাবার জন্য শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কোনোরূপ সতর্ক করে না দিয়ে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালনা করে। প্রথম দফা গুলিতে রফিকুদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। প্রথম দফা গুলিতে রফিকুদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। এই বর্বর হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়লে ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে। 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর মেডিকেল কলেজ হোস্টেল
প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র জনতা এক গায়েবী জানাজায় সামিল হন। জানাজা শেষে এক বিরাট শোক শোভাযাত্রা বের হয়। এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনোদিন হয়নি। শোভাযাত্রাটি ঢাকা হাইকোর্ট ও কার্জন হলের মাঝখানে রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায় গুলি চালানো হয়, ফলে বেশ কয়েকজন হতাহত হন। উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র মর্নিং নিউজ ও সংগ্রাম ফের জ্বালিয়ে দেয়। উভয় স্থানে পুনরায় গুলি চলে, ফলে বেশ কয়েকজন হতাহত হয়। ওই দিনকার শহীদদের মধ্যে ছিলেন শফিউর রহমান ও রিক্সা চালক আউয়াল। অর্থাৎ 22 ফেব্রুয়ারি শহীদ হন শফিউর রহমান ও রিক্সা চালক আউয়াল। 22 ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী ও ইপিআর নিয়োগ করা হয়। ইতিমধ্যে বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, রেলওয়ে, রেডিও সব জায়গায় ধর্মঘট চলে। সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে। সলিমুল্লাহ হল ও মেডিকেল কলেজ হোস্টেলে স্থাপিত শিক্ষার্থীদের কন্ট্রোল রুম থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী আন্দোলন চলতে থাকে। 23 ফেব্রুয়ারি পুনরায় হরতাল পালিত হয়। আবুল বরকত যেখানে গুলিবিদ্ধ হন, সেখানে 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন। ওই শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন 24 ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের পিতা, আর 26 ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন। কিন্তু সেদিন অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, আবুল হাসিম, অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরী, অধ্যাপক ফুলিন দে, গোবিন্দলাল ব্যানার্জি, খয়রাত হোসেন, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস শব্দের অর্থ হলো যিনি তর্কে বা যুক্তিতে পারদর্শী। তর্কবাগিস মোহাম্মদ তোয়াহা, অলিয়াহাদ প্রমুখে গ্রেপ্তার করে। সামরিক বাহিনী, ইপিআর, পুলিশের বিভিন্ন ছাত্রাবাস আক্রমণ এবং শত শত ছাত্রকে গ্রেপ্তার করে। শিক্ষার্থীদের হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে ত্রাসের রাজত্ব। নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনকারীদের ভারতের চর, হিন্দু কমিউনিস্ট ইত্যাদি আখ্যা দিয়ে পূর্ব বাংলায় দমননীতির স্টিমরোলার চালাতে থাকে। নুরুল আমিন সরকার নারায়ণগঞ্জে একজন পুলিশকে হত্যা ও একজন আনসারকে আহত করিয়ে ভাষা আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে চায়, কিন্তু আন্দোলন স্থিমিত হয় না। 52 সালের 21 ফেব্রুয়ারির ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম আর 22 ফেব্রুয়ারির ভাষা শহীদ শফিউর রহমান ও আব্দুল আউয়াল, কিশোর ওয়ালিউল্লাহ এবং আরেকজন অজ্ঞাত পরিচয় বালক শহীদ হন। শিক্ষার্থীরা, তোমরা মূল পাঠটুকু দেখলে, এরপর এখান থেকে আমরা ছোট প্রশ্নগুলি তুলে ধরব এবং সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। শিক্ষার্থীরা, 1952 সালের 21 ফেব্রুয়ারির প্রথম দফাগুলিতে কে কে শহীদ হন? 1952 সালের 21 ফেব্রুয়ারিতে প্রথম দফা গুলিতে কে কে শহীদ হন? শিক্ষার্থীরা, 144 ধারা ভঙ্গ করে যখন ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার অতিক্রম করে, তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্ববিদ্যালয়, কলাভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কী হয়, সমস্ত দুপুর ও অপরাহ্ন জুড়ে শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ চলতে থাকে। যুদ্ধ চলতে চলতে এক সময় ওদিকে 3টের সময় পুলিশ পরিষদের অধিবেশন শুরু হবার কথা। ছাত্রছাত্রীরা পুলিশের জুলুমের প্রতিবাদ জানাবার জন্যে শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করে। পুলিশ কোনোরূপ সতর্ক করে না দিয়ে তাদের উপর কী করে, হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালা। আর এই প্রথম দফা গুলিতেই রফিক উদ্দিন জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। তাহলে আমাদের ছোট প্রশ্ন ছিল 1952 সালে 21 ফেব্রুয়ারি প্রথম দফা গুলিতে কে কে শহীদ হন? তাহলে 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম দফা গুলিতে শহীদ হন রফিক উদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র
আবুল বরকত শহীদ হন। এই বর্বর হত্যাকাণ্ডের পর দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়লে ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে। এরপর 22 ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে আবার হাজার হাজার ছাত্র জনতা এক গায়েবী জানাজায় সামিল হন এবং মর্নিং নিউজ ও সংগ্রাম ফ্রেশ কারা জ্বালিয়ে দেয়? তোমাদের জন্য প্রশ্ন, মর্নিং নিউজ ও সংগ্রাম ফ্রেশ কারা জ্বালিয়ে দেয়? তাহলে দেখো, মর্নিং নিউজ ও উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র। অর্থাৎ যখন সংগ্রাম চলতে থাকে, গায়েবী জানাজা সামিল হয় এবং জানাজা শেষে এক বিরাট শোক শোভাযাত্রা বের হয়। এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনোদিন হয়নি। শোভাযাত্রাটি তখন ঢাকা হাইকোর্ট ও কার্যালয়ের মাঝখানে রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায় গুলি চালানো হয়। ফলে বেশ কয়েকজন হতাহত হয় এবং এই উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র মর্নিং নিউজ ও সংগ্রাম ফ্রেশ জ্বালিয়ে দেয়। অর্থাৎ মর্নিং নিউজ ও সংগ্রাম ফ্রেশ জ্বালিয়ে দিয়ে উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র। এরপরে শিক্ষার্থীরা সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল কোন স্থানে? সর্বপ্রথম আবুল বরকত যেখানে গুলিবিদ্ধ হন সেখানে 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন। সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল কোন স্থানে? সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় আবুল বরকত যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই স্থানে। তোমরা আশা করি পেয়েছো। আবুল বরকত যেখানে গুলিবিদ্ধ হন সেখানে সর্বপ্রথম 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন। অর্থাৎ সর্বপ্রথম এটাই শহীদ মিনার নির্মাণ করেন 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারপর দেখো, ওই শহীদ মিনার সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেছিলেন কে? সর্বপ্রথম তৈরি শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন 24 ফেব্রুয়ারি সকালে। 24 ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের ফিতা সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেছিলেন অনানুষ্ঠানিকভাবে। আর আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন 26 ফেব্রুয়ারি আবুল কালাম শামসুদ্দিন। এখানে দুইটা প্রশ্ন। সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেছিলেন 24 ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের ফিতা, আর 26 ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন। কিন্তু সেদিন অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। তাহলে দেখা যাচ্ছে কখন ভেঙে দিয়েছিল? প্রথম শহীদ মিনারটি পুলিশ ভেঙে দেয় কখন? আমরা সেটাই পড়লাম সেদিন অপরাহ্নে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারি অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি সেদিন শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। শিক্ষার্থীরা তোমরা যেই প্রশ্নগুলো তুলে ধরলাম তোমাদের নিকট, আনুষ্ঠানিকভাবে কে, অনানুষ্ঠানিকভাবে কে শহীদ মিনার উদ্বোধন করেন, প্রথম কত তারিখে শহীদ মিনার নির্মিত হয় এবং 21 ফেব্রুয়ারি কোন কোন শহীদ হন এবং 22 ফেব্রুয়ারি কোন কোন শহীদ হন। দেখো, 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের
মধ্যে ছিলেন রফিক উদ্দিন আহমদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম এবং 22 ফেব্রুয়ারি ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল আউয়াল, কিশোর ওহিউল্লাহ এবং আরেকজন অজ্ঞাত পরিচয় বালক শহীদ হন। তাহলে 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি 2 দিনে ভাষা শহীদেরা শহীদ হয়েছিলেন। শিক্ষার্থীরা, এরপর বাংলা ভাষা কি হয়, শহীদ হওয়ার পরে আন্দোলন চলতে থাকে, আন্দোলন বেগবান হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আলোচনা থেকে ভাষা আন্দোলনের উপর ধারণা করতে পেরেছ। তোমরা মূল প্রবন্ধটি অমর একুশে প্রবন্ধটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বে আর অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত হবে, অর্থাৎ ভাষা আন্দোলনের গুরুত্ব, ইতিহাস, ভাষা আন্দোলনের শহীদদের অবদান, সেই বিষয়গুলির উপরে অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রস্তুত হবে এবং মনোযোগ দিয়ে ভালো করে পড়বে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।